গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি হরিদাস বাসার রসায়ন প্রভাষক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। তো আমাদের ক্লাসগুলো নিশ্চয়ই খুব ভালোভাবেই প্র্যাকটিস করছো। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আমরা সাবমিশন বিক্রিয়া, ফিডেল কার্ড বিক্রিয়া আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা কিছু বিশেষ আমরা আলোচনা করতে চাই, যেগুলো হচ্ছে জৈব রসায়নের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তার মধ্যে হচ্ছে অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক যৌগের ধর্ম। তো এই অ্যারোমেটিসিটি প্রকাশ করেছিলেন বিজ্ঞানী হাকেল। তো বিজ্ঞানী হাকেল অ্যারোমেটিসিটি প্রকাশ করার জন্য কিছু শর্ত দিয়েছিলেন, এবং সেই শর্তের মধ্যে ছিল যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন এর মাধ্যমে উনি কিছু শর্ত দিয়েছিলেন। সেই শর্তের মধ্যে তিনটি বিশেষ শর্ত ছিল। সেই শর্তগুলোই মূলত হচ্ছে হাকেল নিয়ম বা হাকেল নীতি। শর্তগুলোকে হাকেল নীতি বলা হয়ে থাকে। তো প্রথম শর্ত হচ্ছে জৈব যৌগগুলোকে চাকরিক বা সমতলীয় হতে হবে, এবং এই সমতলের বা চাকরিক কাঠামোর কার্বন পরমাণুর সংখ্যা 5টি বা 6টি হতে হবে। চক্রে কার্বন পরমাণুর সংখ্যা 5টি বা 6টি হতে হবে। তারপর বলেছিলেন যে এই অরবিটালগুলো সবগুলো বন্ধন গঠন হতে হবে। তো প্রথম শর্ত হচ্ছে সমতলীয় ও চাকরিক কাঠামো হতে হবে। সমতলীয় বা চাকরিক কাঠামো থাকবে। সমতলীয় বা চাকরিক কাঠামো থাকবে। তারপরে হচ্ছে 5-6টি কার্বন থাকতে হবে। এরপরে হচ্ছে সবগুলো অরবিটাল বন্ধন গঠন করতে হবে। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। এখানে হচ্ছে এই বলয়ে দেখা যাচ্ছে যে কার্বন কাঠামোটি বা যে চক্রটি আমরা একটু দেখলে আমরা বুঝতে পারবো। আমরা বেনজিনের গঠন দেখেছিলাম আগের দিন। তো বেনজিনের গঠনে দেখেছিলাম যে প্রত্যেকটি কার্বন পরমাণুতে এখানে পি অরবিটাল থাকতে হবে। এরকম পি অরবিটাল ছিল, প্রত্যেকটি কার্বন পরমাণুতে পি অরবিটাল ছিল। তো এই অ্যারোমেটিক যৌগ হতে হলে প্রত্যেকটি কার্বন পরমাণুতে পি অরবিটালের উপস্থিত থাকা আবশ্যক। পি অরবিটাল প্রত্যেকটি কার্বন পরমাণুতে প্রতিটি কার্বন পরমাণুতে পি অরবিটাল থাকতে হবে। পি অরবিটাল থাকতে হবে। তো পি অরবিটাল থাকতে হবে, এবং এই পি অরবিটালে ইলেকট্রন থাকতে হবে একটি করে। যে ইলেকট্রনগুলো সমতলীয় চাকরিক কাঠামোতে উপরে এবং নিচে সঞ্চরণ করতে পারে। তাহলে এই সঞ্চরণ করতে পারে বলে দেখা যাচ্ছে যে এই ইলেকট্রনগুলোকে সঞ্চরণশীল ইলেকট্রন বলা হয়ে থাকে। তো সঞ্চরণশীল ইলেকট্রন থাকতে হবে, এবং এই সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা হতে হবে 4n+2 সংখ্যক। সঞ্চরণশীল ইলেকট্রন কত হতে হবে? 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন হতে হবে। এখানে n এর মান হচ্ছে 0, 1, 2, 3,
এরকম পূর্ণ সংখ্যার হয়ে থাকে, 0 থেকে স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে। তো n এর মান 0 হলে কার্বন পরমাণুর সংখ্যা, চক্রে কার্বন পরমাণুর সংখ্যা 5টি কম হয়ে থাকে। অর্থাৎ কার্বন পরমাণুর সংখ্যা যদি 5টি কম থাকে কোনো চক্রে, তাহলে n এর মান হয় 0। যদি কার্বন পরমাণুর সংখ্যা 5 বা 6টি হয় তাহলে n এর মান হয় 1। যদি কার্বন পরমাণুর সংখ্যা হয় 10টি, তখন n এর মান 2 হয়ে থাকে। আমরা একটু উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করব। যেমন 4n প্লাস 2, এটাতে আমি যদি n এর মান 0 বসাই, তো তখন 4 ইন্টু 0 প্লাস 2, অর্থাৎ দুটি ইলেকট্রন আছে, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। দেখো সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়নের গঠনটি আমরা একটু দেখার চেষ্টা করি। এরকম হচ্ছে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। আমরা কার্বন, এই কর্নারে কার্বন পরমাণু আছে দুটি, দেখে নিতে পারি। এখানে একটু খেয়াল করে দেখো, এই দ্বিবন্ধনে দুটি ইলেকট্রন রয়েছে, দ্বিবন্ধনটিতে দুটি ইলেকট্রন আছে। তো আমরা এখানে হাকেল নিয়ম অনুসারে 4n+2 যে সূত্রের মধ্যে বসিয়ে দেখলাম যে এটি যেহেতু 5টির চেয়ে কম কার্বন, 3টি কার্বন রয়েছে, সুতরাং এটিতে হচ্ছে n এর মান হচ্ছে 0 হয়ে থাকে। তো n এর মান 0 বসালে আমরা এখানে দুটি ইলেকট্রনের উপস্থিতি দেখতে পাই। তো এটি হাকেল নিয়ম অনুসারে একটি অ্যারোমেটিক যৌগ। সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন একটি অ্যারোমেটিক যৌগ। n = 1 হলে 4n + 2 হচ্ছে 4 × 1 + 2 6। দেখো যে n = 1 হলে, যেমন বেনজিন এর ক্ষেত্রে আমরা দেখি যে বেনজিনে 6টি কার্বন পরমাণু রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে হচ্ছে একটি বলয় রয়েছে, n এর মান হচ্ছে 1 হয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটি হাকেল সংখ্যা 4n+2, এই নিয়মটি হচ্ছে মেনে চলে, তাই বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। তো এছাড়া পঞ্চভুজাকারের যে হেটারোসাইক্লিক পরমাণুগুলো রয়েছে, সেই হেটারোসাইক্লিক পরমাণুগুলো বিশেষ করে হচ্ছে ফিউরান, পিরিডিন, তারপরে হচ্ছে থায়োফিন, পাইরোল, এগুলো হচ্ছে 4n+2 সংখ্যা যে হাকেল নীতি, সেই হাকেল নীতি মেনে চলে। সুতরাং ওই হেটারোসাইক্লিক যৌগগুলোকে অ্যারোমেটিক যৌগ বলা হয়ে থাকে। তো হেটারো পরমাণুগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা হেটারোসাইক্লিক যে যৌগগুলোর ক্ষেত্রে যে হেটারো পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে, সেই নিঃসঙ্গ ইলেকট্রনগুলো আমরা হেটারো পরমাণুগুলো দেখার চেষ্টা করি। দেখো এটা ফিউরান, পাইরোল, থায়োফিন, পাইরোল, এই যে যৌগগুলো হেটারোসাইক্লিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগের যে হেটারো পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, এবং এই নিঃসঙ্গ ইলেকট্রন এই বলয় গঠনে যে ইলেকট্রনগুলো প্রয়োজন হয় বা সঞ্চরণশীল ইলেকট্রন হিসেবে এই যে হেটারো পরমাণু ইলেকট্রনটা এটা বলয় গঠনে অংশগ্রহণ করে থাকে। তো এই কারণে এটি হচ্ছে অ্যারোমেটিক যৌগ হয়ে থাকে। অর্থাৎ এখানে 6টি ইলেকট্রন হচ্ছে, এটি তো রয়েছে এখানে দুইটা ইলেকট্রন, এবং এই হেটারো পরমাণুতে 2টি ইলেকট্রন, মোট হচ্ছে 6টি ইলেকট্রন। অর্থাৎ এটি হাকেল নিয়ম অনুসরণ করে থাকে। n এর মান যদি 2 হয়, তখন দেখো n এর মান 2 হলে এখানে ইলেকট্রন সংখ্যা কত হয়? 4 × 2 = 8 × 10। এখানে হাকেল সংখ্যা 10 হয় এবং ইলেকট্রন সংখ্যাও 10টি থাকে। সেটি হচ্ছে ন্যাপথালিন।
ন্যাপথালিন, দেখো দুটি চক্র থাকে ন্যাপথালিনে, তো দুটি চক্র থাকার কারণে এখানে n এর মান 2 হয়েছে। n এর মান 3 হলে তিনটি চক্র বিশিষ্ট যৌগ, যেখানে n এর মান 3 হয়, তিনটা চক্র, এখানে দেখো তিনটি চক্র রয়েছে, যেখানে n এর মান হচ্ছে 3, n এর মান 3 হলে 4 × 3 + 2 অর্থাৎ 14 ইলেকট্রন থাকে। 1 2 3 4 5 6 7 7 × 14টা ইলেকট্রন থাকে অ্যানথ্রাসিনে। তো এটি হচ্ছে ন্যাপথালিন। তো পরীক্ষায় আসে যে ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ, বা অ্যানথ্রাসিন একটি অ্যারোমেটিক যৌগ, বা বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, কেন ব্যাখ্যা করো। তাহলে বলতে হবে যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, এর কারণ হলো যে বেনজিনের ইলেকট্রনগুলো সঞ্চরণশীল অবস্থায় থাকে। এখানে বেনজিন একটি বলয়াকার বা সমতলীয় চাকরিক যৌগ। তো এটিতে সঞ্চরণশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন রয়েছে। আর আমরা এখানে বলবো যে যেহেতু এখানে n এর মান হচ্ছে একটি সমতলীয় কাঠামো রয়েছে বা একটি চক্র রয়েছে, সুতরাং n এর মান 1 হলে 4n+2 এর মান দেখা যাচ্ছে 6। আর যেহেতু 6টি ইলেকট্রন বেনজিন বলয়ে রয়েছে, সুতরাং বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। তো হাকেল নিয়ম অনুসারে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। একইভাবে ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ, অ্যানথ্রাসিন অ্যারোমেটিক যৌগ, বা পিরিডিন অ্যারোমেটিক যৌগ রূপে আসতে পারে। তো তোমরা আশা করি যে প্র্যাকটিস করলে এই প্রশ্নের সহজেই উত্তর করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকদিন যে ক্লাসগুলো করলাম, সেই ক্লাসগুলোর উপরে আমরা একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের দিচ্ছি। দেখো, তোমাদের পরীক্ষায় এমন সৃজনশীল প্রশ্ন আসবে, তোমরা বাসায় যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের দেখবে যে কোনো ধরনের কোনো সমস্যাই জৈব রসায়নে থাকবে না। তোমরা দেখো, একটি উদ্দীপক আমরা এখানে দিয়েছি। এখানে একটি উদ্দীপক রয়েছে যেটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন কি তোমাদের মনে আছে? তো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকাইন, যেখানে কার্বন পরমাণুর সংখ্যা আছে 2টি। অর্থাৎ এটি একটি কি বলতো এই যৌগ অ্যাসিটিলিন। এই যৌগ হচ্ছে একটি অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিনকে লৌহ নির্মিত রিটর্টের মধ্য দিয়ে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে লৌহটা উত্তপ্ত, তার মধ্য দিয়ে যদি চালনা করা হয় অ্যাসিটিলিন গ্যাসকে, তখন কি উৎপন্ন হয় তোমাদের মনে আছে? তোমরা এই বিগত ক্লাসগুলোতে করেছো। বিযৌগ যে উৎপন্ন হয়, তাহলে সেই বিযৌগটা কি যৌগ? বেনজিন। এটি একটি পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখিয়েছিলাম যে অ্যাসিটিলিন থেকে বেনজিন উৎপাদন। তো বেনজিন উৎপন্ন হলো, সেই বেনজিনকে এখানে হচ্ছে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে নাইট্রিক অ্যাসিড দিয়ে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হচ্ছে, সি যৌগ উৎপন্ন হচ্ছে। তাহলে বেনজিন থেকে এখানে নাইট্রেশন বিক্রিয়া আছে। এখানে কি আছে বলো? নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে সি যৌগ অর্থাৎ নাইট্রোবেনজিন উৎপন্ন হবে। তাহলে এখানে আমাদের উদ্দীপকটি আশা করি যে আমরা বুঝতে পেরেছি যে এটা অ্যাসিটিলিন, এটি হচ্ছে বেনজিন, তারপরটা হচ্ছে নাইট্রোবেনজিন। আমরা যদি উদ্দীপক বুঝতে পারি তাহলে খুব সহজেই আমাদের সৃজনশীল প্রশ্নের আমরা উত্তর করতে পারব। তো প্রশ্নটি এমন করা হয় যে ক খ উদ্দীপকের সাথে মিল থাকে না। ক খ কতে থাকে সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক প্রশ্ন, এবং উত্তরটিও খুব সহজ হয় যে কাইরাল কার্বন কি। তো কাইরাল কার্বন কি আমরা আলোচনা করেছি এবং বলেছি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, কয়ের জন্য থাকে। তোমরা আশা করি যে এই প্রশ্নের উত্তর খুব সহজেই করতে পারবে। তারপরে আজকে আলোচনা করেছি বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ কেন। তাহলে তোমরা এই প্রশ্নটি
সহজেই উত্তর করতে পারবে। বেনজিন অ্যারোমেটিক যৌগ কেন? উদ্দীপকে এই যৌগের sp সংকরণ ব্যাখ্যা করো। আমরা সংকরণ আলোচনা করেছি। আমরা বিগত যে লেকচারগুলো দেখেছি সেই লেকচারগুলোতে আমরা যদি ভালো করে থাকি তাহলে আমরা অ্যাসিটিলিনের সংকরণ আমরা খুব সহজেই বুঝতে পারবো। অ্যাসিটিলিনের সংকরণ, তো সেই সংকরণ ব্যাখ্যা করতে বলা হয়েছে, তোমাদের বইয়েও আছে। তোমরা আবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি এটি তোমাদের বিগত ক্লাসগুলোতে আমি এটা করিয়েছি, যার কারণে নতুন করে আমি করাচ্ছি না, জাস্ট আমি প্রশ্নটা তোমাদের ধরিয়ে দিচ্ছি যে এই প্রশ্নটা কিভাবে উত্তর করতে হবে। ঘ নম্বর কোয়েশ্চনে আছে উদ্দীপকে বি যৌগ থেকে সি যৌগ প্রস্তুতির কৌশল বা মেকানিজম বিশ্লেষণ করো। তাহলে বি যৌগটি হচ্ছে বেনজিন, সি যৌগ হচ্ছে নাইট্রোবেনজিন, অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। এই নাইট্রোবেনজিনের উৎপন্নের যে বিক্রিয়াটি এবং এর কৌশলটি আমরা নাইট্রেশন বিক্রিয়া এবং এর কৌশল দেখিয়েছি। সেই বিক্রিয়া এবং কৌশল খুব ছোট, বেশি বড় না, যে বিক্রিয়াটি এবং কৌশলটি রয়েছে তোমরা এটি খুব সহজেই লিখতে পারবে। তাহলে এইভাবে তুমি যদি সৃজনশীল প্রশ্নটি সম্পূর্ণ উত্তর করতে পারো, তুমি এই প্রশ্নের 10 নম্বরের মধ্যে 10 বা 9 নম্বর খুব ইজিলি পেতে পারো। দেখো, জৈব রসায়নটা একটু যদি ভালো করে প্র্যাকটিস করি, একটু সিরিয়াসলি যদি আমরা পড়াশোনা করি, তাহলে জৈব রসায়ন থেকে খুব সহজেই খুব ভালো মার্কস তোলা সম্ভব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নটি অবশ্যই সবাই বাসায় লিখবে এবং তোমাদের আমি হোমওয়ার্ক হিসেবে এই প্রশ্নটি দিয়ে দিলাম। সবার হোমওয়ার্ক আমি দেখতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জৈব বিক্রিয়ার কিছু কৌশল দেখার চেষ্টা করব। জৈব বিক্রিয়ার কৌশল। জৈব বিক্রিয়ার কৌশল দেখার চেষ্টা করব। তো জৈব বিক্রিয়ার কৌশলটি দেখা যাচ্ছে যে অধিকাংশ জৈব বিক্রিয়াগুলো দুটি অংশ। আক্রমণকারী বিক্রিয়ক থেকে একটি, আরেকটি থাকে সাবস্ট্রেট বা বিক্রিয়ক। আক্রমণকারী বিকারক, আক্রমণকারী বিকারক, আরেকটি থাকে সাবস্ট্রেট। সাবস্ট্রেট, তো এই আক্রমণকারী বিকারক আক্রমণ করে সাবস্ট্রেটে, সাবস্ট্রেট ভেঙে গিয়ে উৎপাদ গঠিত হয়ে থাকে। এটি হচ্ছে বিক্রিয়ার মেইন কৌশল। তো আক্রমণকারী বিকারককে আমি যদি x দিয়ে প্রকাশ করি আর সাবস্ট্রেটকে আমি যদি yz দিয়ে প্রকাশ করি, yz দিয়ে প্রকাশ করি, দুটার মধ্যে একটি বন্ধন আছে, আমরা দেখি। এখন এই আক্রমণকারী বিকারকটি আক্রমণ করল, এই বন্ধনটি ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে ধরো x y হলো উৎপাদ আর এখান থেকে z অপসারিত হয়ে গেল। তাহলে এই বিক্রিয়াটি মূলত এভাবে হয়ে থাকে। আক্রমণকারী বিকারক 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল আর নিউট্রোফাইল। তাহলে আক্রমণকারী বিকারক কয় প্রকারের হয়ে থাকে বলো? আক্রমণকারী বিকারক, আক্রমণকারী বিকারক 3 প্রকারের হয়। একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। 2 হচ্ছে
ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল। 3 নাম্বার হচ্ছে নিউক্লিওফাইল। 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 ফ্রি রেডিক্যাল কি? ফ্রি রেডিক্যাল হলো হচ্ছে যে জৈব যৌগের সুষম ভাঙনের ফলে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়ে থাকে। তো জৈব যৌগের মধ্যে আমরা জানি যে সমযোজী বন্ধন থাকে, এই সমযোজী বন্ধনের সুষম ভাঙনের ফলে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। আমরা একটা চিত্র দিয়ে যদি দেখি তাহলে বুঝতে পারবো যে ক্লোরিন অণুর মধ্যে সমযোজী বন্ধন রয়েছে আমরা জানি। আলো বা তাপের প্রভাবে যদি আমরা এই বন্ধনটিকে ভাঙতে চেষ্টা করি তাহলে এখানে সুষমভাবে এটা ভেঙে যাবে, একটি এদিকে এবং অপরটি অন্যদিকে ইলেকট্রন চলে যাবে। তো এখানে আলো বা তাপ এর যে কোনো প্রভাবে হচ্ছে এই বন্ধনটি ভেঙে যেতে পারে। আলো হচ্ছে আমরা HCl দিয়ে প্রকাশ করে থাকি। তো এখানে ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন হবে দুটি। তো এই হচ্ছে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। যেমন আমরা অ্যালকাইলের ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে দেখতে পারি CH3 CH2 CH3। এখানে প্রোপেন আমরা দেখতে পাচ্ছি। এই প্রোপেন তাপের প্রভাবে হচ্ছে ভেঙে গিয়ে CH3 মুক্তমূলক প্লাস CH2 CH3, অর্থাৎ এখানে মিথাইল মুক্তমূলক এবং ইথাইল মুক্তমূলক উৎপন্ন হয়েছে। তো এই হচ্ছে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। ইলেকট্রোফাইল কি? আমরা ইতোমধ্যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল দেখেছি, তারপরেও আমি এখন আবার বলি। ইলেকট্রোফাইল এরা হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে যে সমস্ত বিক্রিয়কগুলো, তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। আর নিউক্লিয়াস বা ধনাত্মক চার্জ বিশিষ্ট অংশের প্রতি বা পরমাণুর প্রতি বা আয়নের প্রতি যে সমস্ত বিক্রিয়কগুলোর আকর্ষণ থাকে তাদেরকে বলা হয় নিউক্লিওফাইল। এই ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এর সুস্থিতি আছে। ফ্রি রেডিক্যালের সুস্থিতি সাধারণত দেখা যাচ্ছে যে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল অধিক সুস্থিত হয়ে থাকে 2 ডিগ্রি। আমরা ফ্রি রেডিক্যালের সুস্থিতি দেখার চেষ্টা করি। এখানে কার্বন আর 3 সবচেয়ে সুস্থিতি, CH2 তার চেয়ে কম সুস্থিত, CHOR। তো দেখা যাচ্ছে যে এই ফ্রি রেডিক্যাল সুস্থিতি মূলত হচ্ছে এই ইলেকট্রন সংখ্যা, যেহেতু সিঙ্গেল ইলেকট্রন সংখ্যা থাকে, এটার বেশি সক্রিয় হয়ে বিকারক অণুর দ্রাবক বা প্রভাবকের মাধ্যমে অসম ভাঙনের ফলে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল উৎপন্ন হয়ে থাকে। তো দেখো আমরা যদি একটি দেখি যে একটি বিকারক অণুর দ্রাবক বা প্রভাবক, দ্রাবক অথবা প্রভাবক এর মাধ্যমে যদি অসম ভাঙন হয় তাহলে দেখা যাচ্ছে যে যদি এখানে E+ এবং এখানে X যদি মাইনাস দিই আমরা, তাহলে দেখা যাচ্ছে যে এটি হলো ইলেকট্রোফাইল এবং এটি হচ্ছে নিউক্লিওফাইল। তো তোমরা ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল সম্পর্কে ইতিমধ্যে দেখেছ যে ইলেকট্রোফাইলগুলো হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করে, ইলেকট্রনকে আক্রমণ করে থাকে। নিউক্লিওফাইলগুলো হচ্ছে ধনাত্মক অংশ, যেটি ধনাত্মক অংশকে আক্রমণ করে বা ইলেকট্রন এর আধিক্য থাকে, তো সেগুলো হচ্ছে নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল তোমরা ইতিমধ্যে দেখেছ। আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন তোমাদের প্রায় পরীক্ষায় আসে বা অনেক ক্ষেত্রে কাজে লাগবে, যেটি হচ্ছে কার্বোক্যাটায়ন এবং কার্বানায়ন কি।
তো কার্বোক্যাটায়ন দেখো, কার্বোক্যাটায়ন, তো কার্বোক্যাটায়নও দ্রাবক অণুর অসমভাঙনের ফলে কার্বোক্যাটায়নের সৃষ্টি হয়। যেমন আমরা একটা যৌগ দেখি, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এখানে অসমভাঙন, তো এই অসমভাঙনের ফলে এখানে পজিটিভ, নেগেটিভ। এখানে দেখো কার্বোক্যাটায়নটা কি, যে ধনাত্মক চার্জযুক্ত কার্বন কেন্দ্র যুক্ত জৈব আয়নকে কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন বলা হয়। তাহলে কার্বোক্যাটায়ন হচ্ছে কি ধনাত্মক চার্জযুক্ত কার্বন কেন্দ্রযুক্ত জৈব আয়নকে বলা হয় কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। একইভাবে কার্বন আয়ন কি, কার্বন আয়ন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত কার্বন কেন্দ্রযুক্ত জৈব আয়নকে কার্বন আয়ন বলা হয়। এই কার্বন আয়নকেও দেখা যাচ্ছে যে অসম ভাঙনের ফলে সৃষ্টি হয়ে থাকে। তো কার্বোক্যাটায়নের সুস্থিতির ক্রম মুখ্যমূলকের সুস্থিতির ক্রমের মতো হয়ে থাকে। সবচেয়ে অধিক সুস্থিত হয়ে থাকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপরে হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এরপরে হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে R3 সবচেয়ে অধিক সুস্থিত, R2H গ্যাসীয় তার চেয়ে কম সুস্থিত, আর CH2+ এবং CH3+ হচ্ছে সবচেয়ে কম সুস্থিত হয়ে থাকে। তো এই কার্বন আয়নটা আমাদের কাজে লাগবে। এরপরে আছে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের প্রকারভেদ। ইলেকট্রোফাইল 2 প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল, আর একটি হচ্ছে নিরপেক্ষ ইলেকট্রোফাইল। ধনাত্মক ইলেকট্রোফাইলগুলো কোনগুলো? তোমরা ইতিমধ্যে দেখেছো যে ধনাত্মক ইলেকট্রোফাইলগুলো হচ্ছে, যেমন এই কার্বোক্যাটায়নের কথাই ধরি, এটি একটি ইলেকট্রোফাইল। তারপরে হচ্ছে ব্রোমো প্লাস, তারপরে নাইট্রোমূলক, দেখেছো এটি হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। আর নিরপেক্ষ ইলেকট্রোফাইল কোনগুলো? যাদের কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন ঘাটতি থাকে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, তারপরে হচ্ছে ফেরিক ক্লোরাইড, অর্থাৎ লুইস অ্যাসিড যেগুলো আছে সেগুলোকে আমরা বলে থাকি নিরপেক্ষ ইলেকট্রোফাইল। একইভাবে নিউক্লিওফাইল রয়েছে, যারা হচ্ছে যাদের ঋণাত্মক চার্জ রয়েছে, যেমন 2 প্রকারের হয় নিউক্লিওফাইল, OH-, তারপরে হচ্ছে সায়ানোমূলক, এরপরে আরো কিছু ঋণাত্মক চার্জযুক্ত আয়ন রয়েছে, যেগুলো হচ্ছে এই যে ব্রোমিন বা ক্লোরাইড, এগুলো হচ্ছে নিউক্লিওফাইল হয়ে থাকে। তো নিরপেক্ষ নিউক্লিওফাইলগুলো যেমন হচ্ছে যাদের পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল রয়েছে, যেমন পানি NH3, তারপরে হচ্ছে এখানেও অক্সিজেন পরমাণুতে হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। এই নিঃসঙ্গ ইলেকট্রনের মাধ্যমে হচ্ছে ইলেকট্রন সরবরাহ করে থাকে এরা, এদেরকে বলা হয় হচ্ছে নিউক্লিওফাইল। তো নিরপেক্ষ নিউক্লিওফাইল এবং ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল 2 প্রকারের হয়ে থাকে। তো ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলগুলো তোমাদের একটু চিনে রাখতে হবে, জানতে হবে। এরপরে আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়া আমরা দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় প্র্যাকটিস করো, এই বিষয়গুলো ভালো করে জানতে হবে।
বিক্রিয়ার কৌশলগুলো তুমি যদি না জানতে পারো তাহলে তুমি বিক্রিয়াগুলো বুঝতে পারবে না। এই কারণে আমরা যে আজকের আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো তোমরা ভালো করে সুন্দর করে পড়বা, বারবার প্র্যাকটিস করবা। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।